আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম P2 এর সাধারণ বিজ্ঞান ক্লাসে। তো বিজ্ঞান নিয়ে আমাদের মধ্যে ২ ধরনের চিন্তা কাজ করে। একটা হলো যে আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তাদের মধ্যে এটা কাজ করে যে আমি যেহেতু সায়েন্সের না, সুতরাং এটাতে আমার বেশি সময় দিয়ে কোনো দরকার নাই। তার চেয়ে বরং আমি অন্য সাবজেক্টগুলো পড়ি, এটা আমার দিয়ে হবে না। তো এই চিন্তা করে সে সাধারণ বিজ্ঞান পড়ে না। আর যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তারা চিন্তা করে আরে আমি তো সবই পারি, এইটা আমার পড়ার দরকার নাই। তো দেখা যায় সেও এইখানে পড়ে না। তো আলটিমেটলি যেটা হয়, খুব সহজে যেখানে বিসিএসে খুব ভালো একটা মার্ক এই সাধারণ বিজ্ঞান থেকে পাওয়া সম্ভব, সেই জায়গাতে শুধুমাত্র অল্প একটু সময় না দেওয়ার কারণে আমাদের এখানে একটা ভালো একটা মার্ক মিস হয়ে যায়। তো আসলে ব্যাপারটা হলো যে বিসিএস এর কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার, যে বিসিএস এ সাধারণ বিজ্ঞান থেকে কোশ্চেনগুলো কিরকম হয়, এটা কি বেসিক থেকে কোশ্চেন হয় নাকি ইনফরমেটিভ টাইপ কোশ্চেন হয়। তো আসলে বিসিএস পরীক্ষা এখানে কোশ্চেন হয় ইনফরমেশন রিলেটেড, ওকে, মানে বিজ্ঞান রিলেটেড ইনফরমেশনগুলা সম্পর্কে এখানে প্রশ্ন বেশি হয়। এই জন্য যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাদেরও বিজ্ঞানের ব্যাপারে প্রিপারেশন নেওয়া দরকার, কারণ অনেক ইনফরমেশন আছে যেগুলো আসলে বেসিক দিয়ে কাভার হবে না, এগুলোর জন্য পড়তে হবে। আর আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তাদেরও কিছু জিনিস বেসিক ক্লিয়ার করা দরকার, কারণ সব কিছু যদি আমি একদম গদবাঁধা বইয়ের লাইন টু লাইন মুখস্থ করে যেতে চাই, তখন দেখা যাবে যে পরীক্ষার হলে আমি যখন কোশ্চেনের অপশনগুলো দেখব তখন আমি কনফিউজড হয়ে যাব। তো দেখা যাবে যে আইদার আমি ভুল গোল্লা ভরাট করে দিয়ে আসছি, অথবা আমি যদি বেশি ভয় পেয়ে যাই, দেন আমি এটা না দাগাই চলে আসব। তো এই জন্য আমাদের সাজেশন হবে যে P2 এর প্রত্যেকটা ক্লাস তোমরা দেখবা। এতে যেটা হবে যে বইয়ের এই লাইন টু লাইন মনে রাখার চেয়ে তোমরা যদি আমাদের এই ক্লাস ফলো করো, তো আমাদের ক্লাসের যে স্লাইড, এগুলো দেখলে তোমার মাথায় একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট হবে। এরপরে তুমি কাউট খেলবা, এরপর গুগল ফর্মের পরীক্ষা দিবা, তো আলটিমেটলি দেখবা এটা তোমার মাথায় সেট হয়ে গেছে। তো তখন এরপরে ফাইনালি যখন তুমি প্রশ্ন দেখবা যে অ্যান্সারগুলা তোমার কাছে খুব পরিচিত এবং তুমি কনফিডেন্টলি রাইট অ্যান্সারটা দিয়ে আসতে পারবা। আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বিসিএস এর সিলেবাসটা একটু দেখে নিই যে আমাদের সাধারণ বিজ্ঞানে কি কি থাকছে। তো সাধারণ বিজ্ঞানে মূলত এখানে আমাদের 3টা টপিক থেকে কোশ্চেন হয়। একটা হলো ভৌতবিজ্ঞান, একটা হলো জীববিজ্ঞান, আর হলো আধুনিক বিজ্ঞান। এই 3টা থেকে 5-5 মার্ক করে টোটাল 15 মার্কসের কোশ্চেন আমাদের বিসিএস এ আসবে সাধারণ বিজ্ঞান থেকে। এখন এগুলোর মধ্যে কি আছে আমরা যদি একটু দেখি, যে ভৌত বিজ্ঞানের মধ্যে দেখো পদার্থের অবস্থা, অ্যাটমের গঠন, এরপর কার্বনের বহুমুখী ব্যবহার, অ্যাসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, এরপরে চুম্বকত্ব, তরঙ্গ, শব্দ, তাপ, এরপরে আলো, এরপর স্থির ও চলতরিৎ, ইলেকট্রনিক্স, বিভিন্ন ধরনের খনিজ উৎস, শক্তির রূপান্তর, এরপরে এই যে মৌলিক কণা, ধাতব, অধাতু, জারণ বিজারণ, তড়িৎ কোষ, জৈব এবং অজৈব যৌগ, এই সব কিছু থেকে ভৌত বিজ্ঞানের জন্য 5 মার্ক। তার মানে অনেকগুলা টপিক আমাদের কভার করতে হবে। আবার জীববিজ্ঞান থেকে দেখো যে জীববিজ্ঞান বিষয়ক বিভিন্ন কিছু ধর্ম, টিস্যু, জেনেটিক্স, এরপর অ্যানিমাল ডাইভার্সিটি, প্লান্ট ডাইভার্সিটি, এরপরে আছে সালোকসংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জিওলজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণী জগৎ, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃৎপিণ্ড, এই সব কিছু থেকে 5 মার্কস। ওকে। আর আধুনিক বিজ্ঞান থেকে এরকম বেশ কিছু টপিকস এখানে আছে, ব্ল্যাক হোল, হিগের কণা, বায়ুমণ্ডল, এরপরে টেকটনিক প্লেট, বা বর্তমান সময়ে বিভিন্ন রোগের কারণ, সংক্রামক রোগ, এই সব কিছু নিয়ে আধুনিক বিজ্ঞান থেকে আমাদের 5 মার্কসের কোশ্চেন হবে। তো এই টোটাল 15 মার্কের জন্য আমাদের 3টা মেজর টপিকস কভার করতে হবে। একটা হলো ভৌতবিজ্ঞান, একটা হলো জীববিজ্ঞান, আর একটা হলো আধুনিক বিজ্ঞান। আচ্ছা, তো এখন আমরা পিবিএস বিসিএস এর একটু কোশ্চেনের অ্যানালাইসিস গুলো একটু দেখি। এখানে দেখো, এটা যেহেতু আমরা শুরুতে ভৌতবিজ্ঞানটা কভার করব, তো ভৌতবিজ্ঞানের এখানে যে টপিকগুলো আছে, মানে আমাদের বিসিএস এর সিলেবাসে যে টপিকগুলো আছে,
তোমরা যদি একটু খেয়াল করো যে সব টপিক থেকে কম বেশি কিন্তু কোশ্চেন আসছে। যেমন ভৌত বিজ্ঞানের উন্নয়ন থেকে 33 BCS এর কোশ্চেন ছিল, এরপরে ভৌত বিজ্ঞানের উন্নয়ন, ভৌত রসায়ন বিজ্ঞানের উন্নয়ন, এখানেও দেখো অনেক সময় কোশ্চেন আসছে। এরপরে তাপ থেকে কোশ্চেন হচ্ছে, তরঙ্গ থেকে কোশ্চেন হচ্ছে, আলো থেকে কোশ্চেন হচ্ছে। তার মানে এইখানে তোমরা যদি একটু খেয়াল করো যে প্রায় সব টপিক থেকে কিন্তু কম বেশি কোশ্চেন হচ্ছে। বিসিএস এ কোশ্চেন রিপিট হয় না, মানে এক কোশ্চেন দুইবার আসে এরকম খুব কম দেখা যায়, বা একদমই মানে এটা রেয়ার। কিন্তু বিসিএস এ কোশ্চেন সিমিলার আসে, মানে এক কাছাকাছি টাইপের কোশ্চেন বিসিএস এ হয়। একই কোশ্চেন দুইবার হয় না, কিন্তু কাছাকাছি কোশ্চেন হয়। এই জন্য আগের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা আমাদের জন্য দরকার। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হলো পদার্থের অবস্থা ও পরিবর্তন। এরপর আমরা দেখব পদার্থের গঠন, তারপর পরমাণুর গঠন ও মৌলিক কণা এবং পর্যায় সারণী। এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন আমরা যদি একটু দেখি যে প্রিভিয়াস ইয়ারে এই টপিকগুলা থেকে কি কি কোশ্চেন বিসিএস এ আসছে, এটা যদি আমরা একটু দেখি তাহলে আমার মনে হয় যে আমাদের একটা আইডিয়া জেনারেট হবে যে কোন টাইপের কোশ্চেন আসলে হয়। তো দেখা একটা কোশ্চেন ছিল কোনটি মৌলিক পদার্থ। হ্যাঁ, এটা 33তম বিসিএস এর একটা কোশ্চেন ছিল কোনটি মৌলিক পদার্থ। এরপর 23তম বিসিএস এ ছিল তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ। এরপরে 12তমতে ছিল কোনটি সঠিক, যেটার অ্যান্সার ছিল বায়ু মিশ্র পদার্থ। তার মানে পদার্থ কোন রকমের পদার্থ এখান থেকে কিন্তু কোশ্চেন হচ্ছে। এরপরে একটা ছিল যে ক্লোরিন মৌলের নিউট্রন সংখ্যা কত, এটা 40তম বিসিএসে আসছে। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়। এরপরে বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি। এরপর 35তমতে আসছে নিচের কোনটি সত্য নয়। হ্যাঁ, যে এটার উত্তর ছিল ইলেকট্রন নিউক্লিয়াসে অবস্থান করে। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে পরমাণু রিলেটেড অনেকগুলো কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে, তাই না? আচ্ছা, তারপরে 34তমতে ছিল পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে, হালকা গ্যাস কোনটা, আইসোটোপ এর ক্ষেত্রে কোনটি সঠিক, নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের কি বলে। তার মানে দেখা যাচ্ছে যে পরমাণু রিলেটেড বেশ অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা অলরেডি দেখে ফেললাম। এরপরে 21তমতে ছিল পরমাণু চার্জ নিরপেক্ষ কেন হয়, মৌলিক পদার্থের কোন ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা দুইটা বিসিএসে আসছে। তার মানে আমরা কিন্তু একটা ধারণা পেলাম যে বিভিন্ন ধরনের পদার্থ সম্পর্কে কোশ্চেন আসছে এবং পরমাণু রিলেটেড বেশ অনেক প্রশ্ন বিসিএস এ আগের বিসিএস গুলোতে আসছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো আমরা শুরু করব পদার্থের অবস্থা ও পরিবর্তন দিয়ে। আচ্ছা, তাহলে পদার্থ কি জিনিস এটা আমরা সবাই জানি, যে যার ভর আছে, যেটা স্থান দখল করে এবং যার জড়তা আছে তাকে পদার্থ বলা হয়। আরেকটা জিনিস যেটা হলো শক্তি। তাহলে শক্তি কোনটা? শক্তি হলো যার ভর নেই এবং স্থান দখল করে না। তার মানে এখানে পদার্থ এবং শক্তির মধ্যে পার্থক্য হলো যে পদার্থ ভর আছে, স্থান দখল করে, অপরদিকে শক্তি ভর নেই এবং স্থান দখল করে না। এই রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে যে কোনটি শক্তি বা কোনটি পদার্থ নয়। এই রিলেটেড কোশ্চেন আসলে আমরা এটা দেখে নিব যে যেটার ভর আছে বা স্থান দখল করে সেটা পদার্থ, যেটা করে না সেটা শক্তি। আচ্ছা, পদার্থের অবস্থা এটা তিন রকমের হয়, একটা কঠিন পদার্থ, তরল পদার্থ আর বায়বীয় পদার্থ। যে কোনো বস্তু বা যে কোনো পদার্থ এই তিন অবস্থায় থাকতে পারে। সে কঠিন অবস্থায় থাকতে পারে, অথবা সে তরল অবস্থায় থাকতে পারে, অথবা সে বায়বীয় অবস্থায় থাকতে পারে। একমাত্র পানি একটা পদার্থ যে কিনা এই তিন স্টেটেই থাকতে পারে। আমরা জানি পানি যখন বরফ আকারে থাকে তখন সে কঠিন অবস্থায় থাকে, আবার পানি যখন কক্ষ তাপমাত্রায় মানে নর্মাল টেম্পারেচারে যখন পানিটা থাকে তখন সে লিকুইড বা তরল অবস্থায় থাকে। আর এই পানিটার টেম্পারেচার যদি তুমি 100 ডিগ্রি পর্যন্ত নিয়ে যাও তখন দেখা যাবে পানিটা ফুটতে শুরু করছে এবং এটা গ্যাস আকারে উড়ে যাচ্ছে, এটাকে আমরা বাষ্প বলি। তার মানে পানিটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখা যায় সে গ্যাসীয় অবস্থায় অবস্থান করে। তার মানে পানি, সলিড, লিকুইড এবং গ্যাস এই তিন অবস্থায় থাকতে পারে। তো এটাকে আমরা বলি পদার্থের রূপান্তর, যে তাপের কারণে পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় সে পরিবর্তিত হয়। আচ্ছা, তো এটার সাথে আরো কিছু আমাদের ডেফিনেশন জানা দরকার, যে একটা হলো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঊর্ধ্বপাতন এবং তুহিনী ভবন। গলনাঙ্ক কি জিনিস?
যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলা শুরু করে। ফ্রিজ থেকে বের করার পর যদি তুমি একটু বরফের টুকরা রেখে দাও, তাহলে দেখবে এটা গলা শুরু করছে। তার মানে এইটা হলো বরফের গলনাঙ্ক। যে তাপমাত্রায় কোনো ম্যাটেরিয়ালস বা কোনো পদার্থ গলতে শুরু করে তাকে আমরা বলি গলনাঙ্ক। আর স্ফুটনাঙ্ক কি, যে তুমি যদি হিট আরো বাড়াও, হ্যাঁ, তুমি তাপটা আরো বাড়াই দিলা, তখন দেখা যাবে যে পানিটা ফোটা শুরু করছে। এই টেম্পারেচারটাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। যে টেম্পারেচারে বা যে তাপমাত্রায় কোনো তরল ফোটা শুরু করে তাকে আমরা স্ফুটনাঙ্ক বলি। তাহলে এখন হলো ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন কি জিনিস? ঊর্ধ্বপাতন হচ্ছে যে কোনো কঠিন পদার্থরে তুমি তাপ দিলা, যে এখানে তুমি হিট দিচ্ছ, হ্যাঁ, সলিড পদার্থ, এটা তরল না হয়ে ডিরেক্টলি গ্যাস হয়ে গেল। হ্যাঁ, এটা তরল হয় নাই, ডিরেক্টলি একদম গ্যাসে চলে গেছে তরল না হয়ে, এটার আমরা বলি ঊর্ধ্বপাতন। আর তুহিনীভবন হচ্ছে এটার উল্টা, যে কোনো গ্যাস সে তাপ বর্জন করছে, এখানে তো আমরা তাপ দিছি, এখানে সে তাপ বর্জন করছে, বর্জন করে সে ডিরেক্ট কঠিন পদার্থে পরিণত হয়েছে, যে গ্যাস থেকে সে ডিরেক্ট কঠিন পদার্থ হয়ে গেছে, এটাকে আমরা বলি তুহিনীভবন। তার মানে এখানে ঊর্ধ্বপাতন হচ্ছে সলিড থেকে সে ডিরেক্ট গ্যাসে পরিণত হয়, এটা হলো ঊর্ধ্বপাতন। আর তুহিনীভবন হচ্ছে যে গ্যাস থেকে তাপ বর্জন করে ডিরেক্ট সে সলিডে পরিণত হয় বা কঠিন পদার্থে পরিণত হয়, তাকে আমরা বলি তুহিনীভবন। তো এখানে তাপ বর্জনের কথা যেটা বললাম, যে তাপ বর্জন, তো তাপ বর্জন জিনিসটা একটু আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই, বুঝতে সহজ হবে। সেটা হলো অনেক সময় তুমি মনে করো যে একটা গ্লাসের মধ্যে কিছু বরফ নিলা, হ্যাঁ, কিছু বরফ, তো একটু খেয়াল করলেই দেখবা যে এই গ্লাসের বাইরে এই চারপাশে এখান দিয়ে মানে গ্লাসের চারপাশে পানি জমা হয়েছে। হ্যাঁ, দেখবা যে কুয়াশার মতো পানি জমে গেছে গ্লাসের চারপাশে। এই পানিটা আসলে কই থেকে আসে? আচ্ছা, এটা আসে হলো যে আমরা জানি আমাদের চারপাশে বাতাস আছে এবং বাতাসে জলীয় বাষ্প আছে, যেটাকে আমরা আর্দ্রতা বলি, তাই না? মানে আমাদের চারপাশে বাতাসে জলীয় বাষ্প বা পানি থাকে। তো এইখানে যখন তুমি বরফ রাখো, একটা গ্লাসের মধ্যে যখন তুমি বরফ রাখলা, তো এই বরফের টেম্পারেচার তো কম, তো যেটা হয় এই গ্লাসের চারপাশের বাতাসের টেম্পারেচারটা কমে যায়। এবং এই বাতাসের টেম্পারেচার যখন কমে যায়, তখন এই বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প আছে তারও কি হয়, তাপ বর্জন হয়, মানে ঠান্ডা হয়ে গেছে। তো তখন দেখা যায় এই যে জলীয় বাষ্প যেগুলো ছিল সেগুলা তরল হয়ে গেছে, হ্যাঁ, লিকুইডে চলে আসছে। তখন এগুলা এই গ্লাসের চারপাশে জমা হয়। হ্যাঁ, এটার আমরা বলি তাপ বর্জন। তার মানে পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য দায়ী কে? এটা হলো তাপমাত্রা। তুমি যদি তাপমাত্রা বাড়াও, তো দেখা যাবে কঠিন থেকে তরল, এরপর তরল থেকে গ্যাস, বা ঊর্ধ্বপাতিত হলে কঠিন থেকে ডিরেক্টলি গ্যাসে পরিণত হবে। আবার যদি তাপ বর্জন করে, দেন অবস্থানগুলা উল্টা দিকে আসবে, গ্যাস থেকে তরল, এরপর কঠিন, অথবা তুহিনীভবনের ক্ষেত্রে গ্যাস থেকে ডিরেক্টলি কঠিন পদার্থে পরিণত হবে। ওকে, আচ্ছা, এখন আসো আন্তঃআণবিক শক্তি। এখন আমরা একটু পদার্থের ভিতরে ঢুকবো, যে একটা বস্তুকে আমরা কঠিন বলতেছি, বা একটা বস্তু তরল অবস্থায় আছে বা গ্যাসীয় অবস্থায় আছে, এটার কারণ কি? বা পানি এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তিত হচ্ছে, কখনো সে কঠিন বা তরল বা কখনো গ্যাসীয়, এটা আসলে কিভাবে হয়, এটার ভিতরে কি ঘটনা ঘটে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো এটার জন্য দায়ী যেটা, সেটা হলো যে কোনো একটা পদার্থ, সেটা অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণার মধ্যে যে একটা শক্তি আছে, আকর্ষণ শক্তি, এই শক্তিটাকে আমরা বলি আন্তঃআণবিক শক্তি। ওকে, প্রত্যেক এই যে প্রত্যেকটা পদার্থর ভিতরে যে ছোট্ট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, যে কণাগুলো দিয়ে পদার্থটা গঠিত। তুমি একটা বিল্ডিং এর কথা চিন্তা করতে পারো, একটা বিল্ডিং কি দিয়ে গঠিত হয়? ছোট ছোট ইট দিয়ে একটা পুরা বিল্ডিং গঠিত হচ্ছে, তাই না? তো সিমিলারলি প্রত্যেকটা ম্যাটেরিয়াল ছোট ছোট কণা দিয়ে গঠিত। এই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ, সেটাকে আমরা বলি আন্তঃআণবিক শক্তি। তো যার আন্তঃআণবিক শক্তি যত বেশি, সে তত শক্ত করে একটা পার্টিকেল আর একটা পার্টিকেল বা ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলা একটা আরেকটাকে আটকায় রাখে। তো যার আন্তঃআণবিক শক্তি বেশি, সে তত শক্ত করে আটকায় রাখে। আর যত শক্ত করে আটকায় রাখে, ওই ম্যাটেরিয়ালসটা বা ওই পদার্থ তত শক্ত হয়। তার মানে যার আন্তঃআণবিক শক্তি বেশি, সে কঠিন অবস্থায় থাকবে। যদি আন্তঃআণবিক শক্তি আরো কম হয়, তখন দেখা যাবে সে লিকুইড অবস্থায় আছে। আরো যদি কম হয়, তখন দেখা যাবে সে গ্যাসীয় অবস্থায় আছে। আমরা যদি এখানে একটু খেয়াল করি, যে এই যে এখানে প্রত্যেকটা কণা একদম কাছাকাছি, তার মানে এটা কঠিন অবস্থায় আছে। তো এখানে যদি আমরা তাপ দেই, হিট দেই,
তখন যেটা হয় এই যে ছোট ছোট কণাগুলো এগুলো কাঁপা শুরু করে। তো কাঁপতে কাঁপতে দেখা যায় যে সে একটা থেকে আরেকটা একটু দূরে চলে গেছে। তখন সে কি হয়, সে আসলে তরল পদার্থে পরিণত হয়। হ্যাঁ, তো তরল পদার্থে আমরা দেখি যে তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। তো এটা মানে হচ্ছে যে তার মধ্যে পার্টিকেল গুলার আন্তঃআণবিক শক্তিটা কমে গেছে। এটা এখানে যদি তুমি আরো হিট দাও এই পার্টিকেল গুলো আরো দূরে চলে যাবে, তখন দেখা যাবে সেই গ্যাস হয়ে আকাশে উড়ে গেছে। তার মানে তার পার্টিকেল গুলোর মধ্যে আর কোনো আকর্ষণ নাই, মানে আন্তঃআণবিক শক্তি একদম নাই বললেই চলে। এইটা হলো আন্তঃআণবিক শক্তি, মানে পদার্থের ভিতরে যে ছোট কণা থাকে এগুলোর মধ্যকার আকর্ষণ শক্তিকে আন্তঃআণবিক শক্তি বলে। তো এটার সাথে একটা রিলেটেড ইনফরমেশন আমাদের জানা থাকতে হবে, সেটা হলো আন্তঃআণবিক শক্তি যদি বেশি হয় তার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হবে। যত শক্ত এটারে ছুটাইতে তোমার তত বেশি হিট দেওয়া লাগবে, তার মানে তত বেশি তোমার গলনাঙ্ক বেশি হবে, স্ফুটনাঙ্ক বেশি হবে। আন্তঃআণবিক শক্তি যদি কম হয় তাহলে গলনাঙ্ক কম হবে, স্ফুটনাঙ্ক কম হবে। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসি আমরা পদার্থের শ্রেণী বিভাগ, যে পদার্থ কয় প্রকার। নরমালি পদার্থ দুই রকম, একটা হলো যে খাঁটি বস্তু পিওর সাবস্টেন্স, আর একটা হলো মিক্সচার বা মিশ্রণ। তো আমরা যদি একটু ক্লাসিফিকেশন গুলা দেখি যে মিশ্রণ কোনটা। মিশ্রণ মানে আমরা জানি যে মিক্স করা, এটা আমরা মিক্সচার বলি, তাই না? তো মিক্সচার বা মিশ্রণ দুই রকমের হয়, একটা হলো সমসত্ব মিশ্রণ আর একটা হলো অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ কোনটা, যেটার অনুপাত গুলা সমান। হ্যাঁ, যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখা যাচ্ছে যে এখানে লেবুর শরবত আছে। তো লেবুর শরবত কি কি দিয়ে হয়? লেবুর শরবতে নিশ্চয়ই লেবু আছে, চিনি আছে, লবণ আছে, পানি আছে, তাই না? এগুলোকে আমরা যখন একসাথে মিক্স করছি তো এটা লেবুর শরবত বা লেমনেড হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে এই পুরা গ্লাসটার মধ্যে এখান থেকে কি লেবুর রস, চিনি, লবণ, পানি এগুলোকে আলাদা করা যাবে? যাবে না। তার মানে দেখো এইখানে এই সবগুলো উপাদান কিন্তু সমান অনুপাতে সব জায়গায় মিক্স আছে। তুমি এখানে যেখান থেকেই খাও দেখবে একই রকমের স্বাদ। মানে এরকম হবে না যে কোনো জায়গা থেকে খেলে শুধু চিনির স্বাদ পাওয়া যাচ্ছে, কোনো জায়গা থেকে খেলে লবণের স্বাদ পাওয়া যাচ্ছে, এরকম কিন্তু হবে না। এই ধরনের মিশ্রণকে আমরা বলি সমসত্ব মিশ্রণ। এবং এখানে অনুপাত মানে উপাদানগুলা এগুলোর অস্তিত্ব বোঝা যায় না। আর অসমসত্ব মিশ্রণ হচ্ছে যেখানে অনুপাতগুলা বিভিন্ন থাকে এবং উপাদানের অস্তিত্বগুলা বোঝা যায়। যেমন পানি আর যদি তুমি বালি মিক্স করো, হ্যাঁ, তুমি এটার যতই নাড়ানাড়ি করো তো দেখবা যে তুমি যদি এটাকে অনেকক্ষণ নাড়লা, নেড়ে টেড়ে এটাতে রেখে দিলা, কিছুক্ষণ পরে দেখবা যে উপরে পানি আর নিচে বালি আলাদা হয়ে গেছে, এটা মিক্স হবে না। তো এই ধরনের মিশ্রণকে আমরা বলি অসমসত্ব মিশ্রণ। তুমি পানির সাথে যদি তেল মিক্স করো দেখবা তেলটা আলাদা একটা লেয়ার ক্রিয়েট করছে, এই পানির সাথে মিশে যায় না। তাহলে যদি উপাদানগুলা অস্তিত্ব বোঝা যায় তখন সেটাকে আমরা অসমসত্ব মিশ্রণ বলি। আচ্ছা, এবার আসো খাঁটি বস্তু। খাঁটি বস্তু কি জিনিস? খাঁটি বস্তু দুই রকমের হয়, একটা হলো মৌলিক পদার্থ আর একটা হলো যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কোনগুলা? যেটাতে কাটলে তুমি শুধু ওইটাই পাবা সেটারে আমরা বলি মৌলিক পদার্থ। যেমন অক্সিজেন, হ্যাঁ, আমরা যে শ্বাস নিই অক্সিজেন, অক্সিজেনে যদি কাটো তুমি শুধু অক্সিজেনই পাবা, এখানে আর কিছু নাই, হ্যাঁ, শুধুমাত্র অক্সিজেনই আছে। এই ধরনের পদার্থকে আমরা বলি মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কোনটা? যেটারে কাটলে তুমি দুই বা তার বেশি মৌলিক পদার্থ পাবা তাকে বলা হয় যৌগিক পদার্থ। মানে যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যেমন এখানে খাবার লবণ, খাবার লবণে কি কি থাকে? খাবার লবণে থাকে হলো সোডিয়াম, সোডিয়াম একটা মৌলিক পদার্থ, সোডিয়াম থাকে, আর থাকে হলো ক্লোরাইড। ওকে, এই দুইটা মৌলিক পদার্থ মিলে আমরা যে খাই, যে খাবার লবণ যেটা, হ্যাঁ, সল্ট, সেই সল্ট ক্রিয়েট হয়। তো এই যে সোডিয়াম আমরা Na লিখি, আর এই যে ক্লোরিন বা ক্লোরাইড এটাকে আমরা Cl লিখি। তো এই দুইটা মৌলিক পদার্থ একত্রিত হয়ে কি করছে? খাবার লবণ তৈরি করছে। তো এই জন্য খাবার লবণটা হলো একটা যৌগিক পদার্থ। বোঝা গেছে? তার মানে মৌলিক পদার্থ হলো যেটা কাটলে শুধুমাত্র ওই পদার্থই পাওয়া যায়, সেটাকে আমরা বলি মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হলো যেটাকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে আমরা যৌগিক পদার্থ বলি। আচ্ছা, তো এখানে কিছু ইনফরমেশন একটু মনে রাখতে হবে আমাদের, যে বর্তমানে মৌলিক পদার্থের সংখ্যা কত? 118টি। বর্তমানে 118টা মৌলিক সংখ্যা আছে এবং এই 118টার মধ্যে 98টা প্রকৃতিতে পাওয়া যায়। আর বাকি যে 20টা, এই 20টা ল্যাবে তৈরি করা হয়েছে, হ্যাঁ, কৃত্রিম উপায়ে প্রাপ্ত হয়েছে।
তাহলে এটা 3টা ইনফরমেশন আমরা মনে রাখবো যে বর্তমানে মৌলিক পদার্থের সংখ্যা 118, প্রকৃতিতে পাওয়া যায় 98টা, আর কৃত্রিম উপায়ে প্রাপ্ত 20টা। এখন আসো পদার্থের পরিবর্তন। পদার্থের 2 রকমের পরিবর্তন হয়, একটা হলো ভৌত পরিবর্তন আর একটা হলো রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন হলো চেহারার পরিবর্তন, চেহারা চেঞ্জ হয়ে গেছে, এটাতে আমরা বলি ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন হলো তার ভিতরগত অবস্থা পরিবর্তন হয়ে গেছে, এটা হলো রাসায়নিক পরিবর্তন। তাহলে মনে করো এখানে কাঠ আছে, একটা বড় কাঠ, এই বড় কাঠটাকে কেটে তুমি ছোট ছোট করলা, তো এটা কি কাঠ আছে নাকি এটা লোহা হয়ে গেছে? কাঠই আছে, তাই না? জাস্ট কি হয়েছে, বড় কাঠ ছিল এখন ছোট হয়ে গেছে। এই ধরনের পরিবর্তনকে আমরা বলি ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কি জিনিস, তুমি এই কাঠটা যদি পোড়াও, পোড়ানোর পর তুমি দেখলা যে শুধু ছাই পড়ে আছে কিছু, ছাইটা কি কাঠ? কাঠ না, তাই না? তো এই যে পরিবর্তনটা, এটাকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন, যেখানে তার টোটাল ধর্ম বা ওই পদার্থটা চেঞ্জ হয়ে অন্য কোনো পদার্থে পরিণত হয়েছে, তাকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। আর ভৌত পরিবর্তন কোনটা, শুধুমাত্র তার চেহারার পরিবর্তন হয়েছে, এটাকে আমরা বলি ভৌত পরিবর্তন। আচ্ছা, এখন আমাকে বলো যে মোমবাতি, আমরা যে মোমবাতি জ্বালাই, এই মোমবাতি জ্বালানোটা কি ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন, কোনটা? আসলে আমরা যখন মোমবাতি জ্বালাই তখন 2 ধরনের পরিবর্তনই হয়, একটা হলো ভৌত পরিবর্তনও ঘটে, রাসায়নিক পরিবর্তনও ঘটে। কোনটা? মনে করো যে এটা যখন জ্বলতেছে, মোমবাতিটা তুমি যখন জ্বালাইছো, তখন দেখা যাবে যে কিছু মোম গলে গলে এই নিচের দিকে পড়বে। তো দেখো যেটা গলে নিচের দিকে পড়তেছে সেটাও কিন্তু মোম, তাই না? সিমিলার, একই টাইপ। এটা হলো ভৌত পরিবর্তন, যে সে একটা সুন্দর শেপে ছিল, এখান থেকে গলে গলে নিচের দিকে পড়তেছে, এটা হলো ভৌত পরিবর্তন। আর এই যে মোমবাতিটা আস্তে আস্তে জ্বলে জ্বলে যে শেষ হয়ে যায়, এটা কই যায়? এই যে জ্বলতেছে, এটা পুড়ে যে উড়ে যাচ্ছে, এটা দেখা যায় যে পুড়ে আকাশে উড়ে যাচ্ছে, তখন এই মোমটা আর মোম থাকে না, সে গ্যাস হয়ে উপরে চলে যায়। এই পরিবর্তনটা হলো কেমিক্যাল বা রাসায়নিক পরিবর্তন। এখন আসো আমরা একটু পদার্থের ভিতরে ঢুকি। হ্যাঁ, এতক্ষণ আমরা পদার্থের বাইরে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এখন আমরা পদার্থের ভিতরে গিয়ে ঢুকবো যে পদার্থের ভিতরে কি আছে। ওকে, পদার্থগুলা আসলে গঠিত হয় 2টা জিনিস দিয়ে, একটা হলো পরমাণু আর একটা হলো অণু, 2টা ক্ষুদ্র কণা, হ্যাঁ, যেগুলা দিয়ে আসলে প্রত্যেকটা পদার্থ গঠিত হয়। তো পরমাণু যেটা, সেটা প্রায় 2500 বছর পূর্বে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, সে সর্বপ্রথম এই পরমাণু সম্পর্কে ধারণা দেয়। তিনি এই পরমাণুর নাম দিয়েছিল অ্যাটোমা। সে এটার নাম দিয়েছিল অ্যাটোমা। তাহলে এটা মনে রাখতে হবে যে সর্বপ্রথম পরমাণু সম্পর্কে ধারণা কে দেয়? ডেমোক্রিটাস, প্রায় 2500 বছর পূর্বে। তো উনি যেটা বলে যে প্রত্যেক পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কোনো কিছু দিয়ে গঠিত, হ্যাঁ, যেটা যেটা একদম ক্ষুদ্র, এটার নিচে মানে এটার পরে আর কিছু নাই, এই ক্ষুদ্র কণাগুলা দিয়ে প্রত্যেকটা পদার্থ গঠিত, এবং তিনি এটার নাম দেন অ্যাটোমা। কিন্তু উনি কোনো এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারে নাই, যে আসলেই আছে কিনা, যে সে এক্সপেরিমেন্ট করে দেখাবে, এই ধরনের কোনো ব্যাখ্যা সে দেয়নি। পরবর্তীতে 1803 সালে স্কুল শিক্ষক জন ডাল্টন, হ্যাঁ, জন ডাল্টন, সে এই পরমাণুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়। এই কারণে তাকে আধুনিক রসায়নের জনক বলা হয়। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে আধুনিক রসায়নের জনককে, কি হবে? জন ডাল্টন। আচ্ছা, তো পরমাণু সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন জানা লাগবে, যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই কোশ্চেনটা কিন্তু বিসিএস এ একবার আসছে, যে মৌলিক পদার্থের কোন ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কি হবে? পরমাণু। ওকে, আচ্ছা, পরমাণুগুলা বিভাজ্য, মানে পরমাণুকে জন ডাল্টন ডেমোক্রিটাস সে যেটা ভাবছিল যে পরমাণুই সবচেয়ে ক্ষুদ্রতম, ব্যাপারটা তা না। এই পরমাণুকেও পরে দেখা গেছে যে এটারও তুমি ভাগ করে, এটার ভিতরেও কিছু আছে, এর চেয়েতেও ক্ষুদ্রতম কণা আছে। আর পরমাণু যদি অন্য কোনো পরমাণুর সাথে সংযুক্ত হতে চায়, তখন সে কিছুটা শক্তি হারায় এবং সে স্থিতিশীল পরমাণুতে পরিণত হয়। আর অণুতে একাধিক পরমাণু থাকে, তার মানে অণু আর পরমাণুর মধ্যে পরমাণু কিন্তু ক্ষুদ্রতর, মানে একাধিক পরমাণু মিলে একটা অণু ক্রিয়েট হয়। আচ্ছা, এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিব এখন, যে অণু আর পরমাণু যে ব্যাপারটা। আর অণু হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না। অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে আগে সে পরমাণুতে ডিভাইড হয়, তারপর সে
রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর এখানে বেশিরভাগ মৌলিক পদার্থ যেগুলো আছে এগুলোর অণুগুলা দ্বিপরমাণু, যেমন অক্সিজেন। অক্সিজেন অণু যদি আমি লিখতে চাই তাহলে O2, এটা মানে হলো দুইটা অক্সিজেন আছে, একটা অক্সিজেন একটু দুইটা অক্সিজেন। অক্সিজেন এগুলো হলো পরমাণু, হ্যাঁ, এটা হলো পরমাণু, এটা পরমাণু। তো দুইটা পরমাণু মিলে কি হয়েছে, একটা অক্সিজেনের অণু ক্রিয়েট করছে। তো বেশিরভাগ মৌলিক পদার্থের অণুগুলো হলো দ্বিপরমাণু, কিন্তু কিছু গ্যাস আছে যেগুলোকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি, এগুলো আমরা পরে দেখব। এই নিষ্ক্রিয় গ্যাসগুলার অণুগুলো হলো এক পরমাণু, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন এটা আমি একটু ক্লিয়ার করি, হ্যাঁ, যে যেমন আমরা পানির কথা একটু আগে বললাম যে পানির তিনটা স্টেটই থাকতে পারে। তো পানির সংকেত হচ্ছে H2O। আচ্ছা, তো আমি এখানে একটু দেখাই। তুমি মনে করো যে এটা পানি, হ্যাঁ, তো তুমি এই পানিটা কাটা শুরু করলে, কাটতে 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 তুমি একদম ক্ষুদ্রতম একটা কণা পাইলা, হ্যাঁ, যে এইটা হলো পানির একটা কণা। তো এটার নাম কি হবে, H2O। এটা হলো অণু, পানির অণু, হ্যাঁ, পানির অণু। পানির সংকেত হলো H2O। H কি, H মানে হলো হাইড্রোজেন, হ্যাঁ, H হলো হাইড্রোজেন। আর ও কি, ও হলো অক্সিজেন। তাহলে এখানে H2O দিয়ে আমরা যেটা বুঝাচ্ছি যে দুইটা হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন পরমাণু মিলে একটা পানির অণু তৈরি করছে। তার মানে দেখো এই অণুটা কি দিয়ে গঠিত, দুইটা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু, এইটা দিয়ে এইগুলা একত্রিত হয়ে কি করছে, পানির একটা অণু ক্রিয়েট করছে। এই যে পানির একটা অণু ক্রিয়েট করছে। তার মানে তুমি যদি অণুর মধ্যে কি থাকবে, একাধিক পরমাণু থাকবে, এটা বুঝতে হবে, হ্যাঁ, যে অণুর মধ্যে একাধিক পরমাণু থাকবে। তো আশা করি বুঝতে পারছো। যে কোনো কিছু, যেমন মনে করো সোডিয়াম ক্লোরাইড, তাহলে এইটা একটা পরমাণু, সোডিয়ামের একটা পরমাণু, এটা সোডিয়ামের পরমাণু। আর এই ক্লোরিনটা কি, এটা হলো ক্লোরিনের একটা পরমাণু। এই দুইটা একত্রিত হয়ে কি করছে, সল্ট, হ্যাঁ, খাবার লবণ বানাইছে। তার মানে এইটা হলো সল্টের একটা অণু। আর এটা যদি তুমি ভাগ করো তাহলে কি পাবা, তুমি দুইটা পরমাণু পাবা, একটা সোডিয়ামের আর একটা ক্লোরিনের। তো এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ, যে অণুকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো, একাধিক পরমাণু পাবো। বোঝা গেছে? এখন আসো পারমাণবিক ভর এবং আণবিক ভর। তাহলে পারমাণবিক ভর তো বোঝাই যাচ্ছে যে পরমাণুর ভর যেটা, সেটাকে আমরা পারমাণবিক ভর বলি, আর অণুর ভরকে আণবিক ভর বলি। তো এখানে কয়েকটা জিনিস এগুলা একদম মুখস্থ করে ফেলবা, যে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1.67 × 10⁻⁻24 গ্রাম। এটা হলো সবচেয়ে হালকা মৌল, হ্যাঁ, এটা হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল। আর সবচেয়ে ভারী মৌল যেটা, সেটা হলো ইউরেনিয়াম, এটার ভর হলো 3.95 × 10⁻22। আর পানির একটা অণুর ভর হচ্ছে 2.99 × 10⁻23 গ্রাম। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখবো, সেটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। তো এই যে অ্যাভোগাড্রো দেখা যাচ্ছে, তো সে বলছে যে 1 মোল, হ্যাঁ, 1 মোল কোন বস্তুতে এই 6.02 × 10⁻23 সংখ্যক অণু বা পরমাণু থাকে। 1 মোল কি জিনিস, 1 মোল মনে করো যে আসলে 1 গ্রাম বা 1 গ্রাম পরিমাণ হাইড্রোজেন। এই 1 গ্রাম হাইড্রোজেনে যদি আমি লিখি যে 1 গ্রাম হাইড্রোজেন, এখানে এত সংখ্যক কি থাকবে, পরমাণু থাকবে। এই সংখ্যার আগে আমরা বলি অ্যাভোগাড্রোর সংখ্যা, 6.02 × 10⁻23। আচ্ছা, এখন দেখো মৌলের প্রতীক। মৌলের প্রতীক হচ্ছে মৌলগুলোকে আমরা সংক্ষিপ্তভাবে প্রকাশ করি প্রতীক দিয়ে। এখন সব জায়গায় অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন এত বড় বড় নাম লেখা তো ডিফিকাল্ট। এই কারণে আমরা যেটা করি যে প্রত্যেকটা মৌলের নামের প্রথম অক্ষরকে ক্যাপিটাল লেটারে প্রকাশ করি। এইটাই মৌলের প্রতীক। যেমন অক্সিজেন, অক্সিজেনের প্রথম অক্ষর কি, ও, এই জন্য অক্সিজেনের প্রতীক হচ্ছে ও। হাইড্রোজেনের প্রথম অক্ষর H, সেজন্য H দেখি। কার্বন সি। কিন্তু এখন সমস্যা হচ্ছে যদি সিমিলার টাইপ নাম থাকে, যেমন একটা মৌল হচ্ছে কোবাল্ট, হ্যাঁ, তাহলে এখন কোবাল্টের যদি আমি প্রতীক সি লিখি, তাহলে সি দিয়ে কি বুঝবো, কার্বন বুঝবো নাকি কোবাল্ট বুঝবো? তো সেই কারণে যেগুলো সিমিলার নাম, যেমন কার্বনের প্রতীক তো সি,
এখন কোবাল্টকে যদি আমি সি দেখি তাহলে তো হবে না। এই কারণে আমরা যেটা করি, সিমিলার নাম যেগুলা সেগুলাতে এই বড় হাতের অক্ষরের সাথে একটা ছোট হাতের অক্ষর লাগাই দিই। যেমন এইখানে লাগাই দিই ও। এই সিওতে আমরা বুঝি কোবাল্ট। আবার মনে করো ক্লোরিন, হ্যাঁ, সিএইচ ক্লোরিন। এখন ক্লোরিনেরও তো প্রথম অক্ষর সি, তো এই জন্য ক্লোরিনকে আমরা প্রকাশ করি সি এল দিয়ে, ক্লোরিন। এরকম করে আইদার নামের প্রথম অক্ষর আমরা বড় হাতের অক্ষর ইউজ করি, অথবা মৌলের প্রথম অক্ষর বড় হাতের সাথে অন্য একটা অক্ষর ছোট হাতের লিখে আমরা মৌলের প্রতীক প্রকাশ করি। যেমন নাইট্রোজেনের এন, হিলিয়াম, এটাও হাইড্রোজেনের মতো হিলিয়াম, তো এটা তো এইচ লিখলে তো হাইড্রোজেন হয়ে যাবে, এই জন্য এটার জন্য কি ইউজ করি আমরা, এটার প্রতীক হচ্ছে এইচ ই, এইচ ই দিয়ে আমরা বুঝি হিলিয়াম। বোঝা গেছে? এটা হলো মৌলের প্রতীক। আচ্ছা দেখো, এখন যৌগের সংকেত। যৌগ কি? যৌগ তো আমরা জানি যে এক বা দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলে একটা যৌগ ক্রিয়েট করে। যেমন পানি, পানি একটা যৌগিক পদার্থ, এবং আমরা জানি যে দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু মিলে পানির একটা অণু গঠিত হয়। তাহলে এটা সংকেত কি হবে, যে দুইটা হাইড্রোজেন, তাহলে এইচ দিয়ে তো আমরা বুঝি হাইড্রোজেন কয়টা, দুইটা, লিখলাম 2, আর অক্সিজেন কয়টা, একটা, তাহলে একটা ও লিখলাম। তো এইটা হলো পানির সংকেত। আবার কার্বন ডাইঅক্সাইড, একটা কার্বন আর দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে কার্বন ডাইঅক্সাইড গঠিত, এজন্য এটার সঙ্গে CO2। সিতে আমরা বুঝতেছি কি, এটা হলো কার্বন আর অক্সিজেন পরমাণু, অক্সিজেন কয়টা আছে, দুইটা। এটাকে আমরা বলি যৌগের সংকেত, মানে যৌগিক পদার্থটা যেসব মৌলিক পদার্থ নিয়ে গঠিত সেই মৌলিক পদার্থগুলোর প্রতীক এবং তাদের পরিমাণ, সেই সংখ্যাটা আমরা লিখে যৌগের সংকেত প্রকাশ করি। এখন আসো আণবিক সংকেত আর স্থূল সংকেত। আণবিক সংকেতটা কি, অ্যাকচুয়াল যে সংখ্যাটা, মানে মনে করো এখানে আছে গ্লুকোজ, যে C6H12O6, এটা হলো গ্লুকোজের সংকেত। আমরা গ্লুকোজ খাই বা যে কোনো খাবার খেলে এটা আমাদের ভিতরে গিয়ে গ্লুকোজ ক্রিয়েট করে। তো এই গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এটা দিয়ে আমরা কি বুঝতেছি বলতো, যে কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 12টা, আর অক্সিজেন আছে 6টা। এই সংকেতটাকে আমরা বলি আণবিক সংকেত, যেখানে পরমাণুগুলা সঠিক সংখ্যাটা আমরা প্রকাশ করি, প্রকৃত সংখ্যা। এখন এই 6:12:6, এটাকে আমরা কি লিখতে পারি, যদি ভাগ করে দিই 6 দিয়ে, তাহলে কি হবে, 1:2:1। এখন এইটাতে যদি আমি এই আকারে প্রকাশ করি 1:2:1, যেমন এখানে এই যে CH2O, এখানে বোঝা যাচ্ছে যে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে দুইটা, আর অক্সিজেন আছে একটা। হ্যাঁ, এই যে এইভাবে যদি অনুপাত আকারে প্রকাশ করি তাহলে সেই সংকেতটা আমরা বলি স্থূল সংকেত। তাহলে আণবিক সংকেত হচ্ছে যেখানে আমরা পরমাণুগুলোর প্রকৃত সংখ্যা প্রকাশ করি, সেটা হলো আণবিক সংকেত। আর যেখানে অনুপাত আকারে প্রকাশ করি সেটাকে আমরা বলি স্থূল সংকেত। এখন আসো পরমাণুর গঠন ও মৌলিক কণা। তাহলে আমরা প্রথমে ছিলাম পদার্থে, হ্যাঁ, পদার্থগুলা আমরা মনে করি এটা পদার্থ, এটা ভেঙে আমরা ঢুকছিলাম যে এটা ছোট ছোট কণা দিয়ে গঠিত, যে পরমাণু আর অণু। এখন আমরা পরমাণুর ভিতরে ঢুকে দেখি যে পরমাণুর ভিতরে কি আছে। তো পরমাণুর ভিতরে দুই ধরনের কণা থাকে, একটা হলো অস্থায়ী কণা, একটা হলো স্থায়ী কণা। অস্থায়ী কণাগুলো কিরকম, অস্থায়ী কণাগুলো অনেকটা এরকম, হ্যাঁ, যে টুগেদার ফরএভার, ওকে, মানে এটা অস্থায়ী ভাবে থাকে, মানে কখনো থাকে আবার থাকে না, এরকম। যেমন নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, এগুলো হলো অস্থায়ী কণা। আর কিছু আছে স্থায়ী কণা, বউয়ের মতো, হ্যাঁ, এগুলো হলো বউ। কি কি আছে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এগুলা পরমাণুর মধ্যে স্থায়ী, সবসময় এগুলা থাকে। আচ্ছা, একটু ডান পাশের চিত্রটা খেয়াল করো, এটা অনেকটা পরমাণুর ভিতরে এইরকম গঠন থাকে, যেটার মাঝখানে একটা অংশ থাকে, মাঝখানে একটা অংশ, যেটাকে আমরা বলি পরমাণুর নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াসে থাকে এই প্রোটন আর এই নিউট্রন, এই দুইটা থাকে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে। এই দেখো লালগুলা, হ্যাঁ, লালগুলো হলো প্রোটন, আর এই অ্যাশ কালারের যেগুলো, এগুলো হলো নিউট্রন। তো পরমাণু এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, আর এবং চারপাশে এই ইলেকট্রনগুলা ঘুরে বেড়ায়, হ্যাঁ, চারপাশে, পরমাণুর চারপাশে ইলেকট্রনগুলা ঘুরে বেড়ায়। এটা অনেকটা আমাদের সৌরজগতের মতো। আমাদের সৌরজগৎটা কিরকম, মাঝখানে সূর্য আছে, তাই না, এবং এটা চারপাশে কি করে, বিভিন্ন গ্রহগুলা ঘুরে বেড়ায়। তো এই গ্রহ যেগুলা, এগুলারে তুমি মনে করো যে ইলেকট্রন। আর এই যে মাঝখানে যেটা সূর্য, এই সূর্যের মধ্যে কি কি আছে, এখানে প্রোটন আছে আর নিউট্রন আছে। বোঝা গেছে? এটা হলো স্থায়ী কণা, ইলেকট্রন, প্রোটন
এবং নিউট্রন। তো ইলেকট্রনটা আবিষ্কার করে জে থমসন 1897 সালে। এবং এটা মনে রাখতে হবে যে ইলেকট্রন কিন্তু নেগেটিভ চার্জ বিশিষ্ট। হ্যাঁ, ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট এবং তার চার্জের পরিমাণ 1.6 × 10⁻⁹ কুলম এবং এটার ভর হলো 9.1085 × 10⁻28 গ্রাম। আর প্রোটন আবিষ্কার করা হয় 1919 সালে এবং আবিষ্কার করে রাদারফোর্ড। তো উনি এটা আবিষ্কার করার জন্য যে পরীক্ষাটা উনি করেছিলেন সেটা হলো যে উনি এরকম একটা গোল্ডের পাত, হ্যাঁ, একটা গোল্ডের পাত রাখে এবং একটা সোর্স থেকে সে আলফা পার্টিকেল এই পাতের মধ্যে সে এই পাতের এদিক দিয়ে পাস করায়। আলফা পার্টিকেল যেটা, এটা পজিটিভ চার্জ বিশিষ্ট, হ্যাঁ, প্লাস পজিটিভ, এবং এই প্রোটনও কিন্তু পজিটিভ চার্জ বিশিষ্ট। তো উনি যখন এটা এখান দিয়ে পাস করলো তখন উনি দেখলো যে এই যে উনি পার্টিকেল গুলা পাস করছে, এই পার্টিকেল গুলা কিছু সোজা এদিকে চলে গেছে, আবার কিছু বিভিন্ন দিকে রিফ্লেক্ট করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। আর এটা ডিটেক্ট করার জন্য চারপাশে একটা ডিটেক্টর দিয়ে রাখছিল যেখানে এই আলফা পার্টিকেল গুলো ছাপ পড়ছে গিয়ে। আচ্ছা, এখন আসলে ঘটনা কি হচ্ছে, উনি এটা দেখে চিন্তা করতেছে যে আমি যে আলফা পার্টিকেল গুলা পাস করলাম, তো দেখা গেল কিছু পার্টিকেল এই যে লাল গুলা, হ্যাঁ, এগুলো সোজা চলে গেছে, পাস করে চলে গেছে। আবার কিছু আসছে যেগুলা হঠাৎ করে এখানে এসে বিভিন্ন দিকে রিফ্লেক্ট করছে, এদিকে চলে গেছে, এদিকে চলে গেছে। আবার দেখলো একটা একদম ডিরেক্টলি আসছে যে পথে, সেই পথেই ব্যাক করছে। তো উনি এই পরীক্ষা থেকে উনি ডিসাইড করলেন যে নিশ্চয়ই পরমাণুর মাঝখানে ধনাত্মক চার্জ বিশিষ্ট কিছু একটা আছে। কারণ কি, এই আলফা পার্টিকেল যেটা আসছে, এই আলফা পার্টিকেল তো পজিটিভ, আর আমরা জানি যে পজিটিভ কি করে, বিকর্ষণ করে, আর পজিটিভ নেগেটিভ আকর্ষণ করে। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ আকর্ষণ করে আর পজিটিভ বিকর্ষণ করে। তো উনি বুঝলো যে নিশ্চয়ই এখানে পজিটিভ কিছু আছে, যে কারণে যে পার্টিকেল গুলা এই কাছাকাছি আসছে এগুলা রিফ্লেক্ট করছে, বিভিন্ন দিকে চলে গেছে বিকশিত হয়ে, আর যেটা এটা সোজাসুজি আসছিল এটা একদম ডিরেক্ট উল্টা দিকে ব্যাক করছে। তখন উনি এই প্রোটনটা আবিষ্কার করে। এখন আসলে নিউটন আবিষ্কার করে চ্যাডউইক। এই চ্যাডউইক কিন্তু না, এটা মার্বেলের চ্যাডউইক, উনি না, অন্য এক চ্যাডউইক 1932 সালে নিউটন আবিষ্কার করে। এবং নিউটনের ভর হলো 1.673 × 10⁻24 গ্রাম -24 গ্রাম এবং এটার কোনো চার্জ নাই। হ্যাঁ, এটা পজিটিভও না নেগেটিভও না, এটা হলো নিউট্রাল। আচ্ছা, এখন আসো পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে যে একটা পরমাণুর মধ্যে যতগুলা প্রোটন থাকে এই সংখ্যাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। একটা পরমাণুতে যত সংখ্যক কি থাকবে, প্রোটন থাকবে, প্রোটন, এই প্রোটনের সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলি। আর ভর সংখ্যা হচ্ছে যে প্রোটন আর নিউটনের যোগফল, যতগুলা প্রোটন আছে যোগ হলো যতগুলা নিউট্রন আছে, এই যোগ সংখ্যাকে আমরা বলি ভর সংখ্যা। যেমন সোডিয়ামের মধ্যে প্রোটন আছে 11টা, তাহলে পারমাণবিক সংখ্যা কত? 11। এবং এটারে আমরা নিচে লিখি, পরমাণুর নিচে লিখি, নিচে, আর ভর সংখ্যাটা লিখি উপরের দিকে। আর ভর সংখ্যা কত? 23। তার মানে 11-র সাথে কত যোগ হয়েছে? 12 যোগ হয়েছে। তো এই 12 কি? এই 12 হলো নিউট্রন। এখানে আমরা একটু দেখে নেই, দেখো ভর সংখ্যা তাহলে কি, প্রোটন যোগ নিউট্রন, পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা। তাহলে নিউট্রন বাইর করতে হলে কি করতে হবে? যদি নিউট্রন বাইর করতে চাই, ভর সংখ্যা থেকে এই প্রোটন সংখ্যাটা বিয়োগ দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা মাইনাস প্রোটন বা পারমাণবিক সংখ্যা। মনে থাকবে তো এটা? হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে যে যতগুলা প্রোটন আছে তার পারমাণবিক সংখ্যা তত, আর প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগ হয়ে ভর সংখ্যা প্রকাশ করে। আচ্ছা, এটা হলো পিরিয়ডিক টেবিল, মানে পর্যায় সারণী। পর্যায় সারণীর বৈশিষ্ট্য বা পর্যায় সারণী নিয়ে একটু পরেই বিস্তারিত আলোচনা করব। এখন শুধু এটা বলে রাখি যে বিজ্ঞানীরা চিন্তা করছে যে আমাদের যতগুলো মৌল আছে এই মৌলগুলোরে আমরা একটু সাজায় রাখি। তো এই সাজায় রাখার জন্য ওনারা যে টেবিলটা ইউজ করে সেটাকে বলে পর্যায় সারণী। এবং পর্যায় সারণীতে এই যে মৌলগুলো আছে যেমন হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, এগুলাকে বিজ্ঞানীরা এই পারমাণবিক সংখ্যা যেটা, মানে প্রোটন সংখ্যা বললাম যেটাকে, প্রোটন সংখ্যা, যতগুলো প্রোটন আছে তাকে পারমাণবিক সংখ্যা বলে। এই পারমাণবিক সংখ্যা আকারে এই চার্টের মধ্যে তারা খুব সুন্দর করে সাজায় রাখছে। এটাকে আমরা পিরিয়ডিক টেবিল বলি। একটু পরে এই পিরিয়ডিক টেবিল সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। শুধু এখন এতটুকু মনে রাখি যে পিরিয়ডিক টেবিলটা সাজানো হয়েছে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। যেমন এখানে H1, তার মানে বোঝা যাচ্ছে যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো কত? 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 মানে কি? প্রোটন আছে কয়টা?
একটা প্রোটন আছে, ভেরি গুড। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তাহলে এখানে প্রোটন কয়টা আছে কার্বনের মধ্যে? 6টা প্রোটন আছে। ওকে, এখন আসো তিনটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখবো, একটা হলো আইসোটোপ, একটা আইসোবার আর একটা আইসোটোন। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই আইসোটোপ আইসোবার থেকে অনেকবার বিসিএস এ কিন্তু কোশ্চেন হয়েছে, তার মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আসো আইসোটোপ। আইসোটোপ কি জিনিস? আইসোটোপ হচ্ছে যেগুলার মানে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে বলে আইসোটোপ। যেমন দেখো এখানে কার্বনের এখানে বোঝা যাচ্ছে পারমাণবিক সংখ্যা 6, এখানেও 6, মানে প্রোটন সংখ্যা 6, কিন্তু এটার ভর হইলো 12 আর এটার ভর সংখ্যা হইলো 13। তার মানে বোঝা যাচ্ছে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এই ধরনের পরমাণুকে বলা হয় আইসোটোপ। তোমরা এইভাবে মনে রাখতে পারো, এই যে লাস্টে যে প আছে, পতে কি হয়? প্রোটন হয়। হ্যাঁ, প্রোটন, তার মানে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলি আইসোটোপ। এখন আসো আইসোবার। আইসোবার এই ভার থেকে হলো ভর, তার মানে যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলি আইসোবার। দেখো সোডিয়াম, সোডিয়ামের ভর হলো 24, আর ম্যাগনেসিয়াম, এমজিতে আমরা ম্যাগনেসিয়াম প্রকাশ করি, ম্যাগনেসিয়ামের ভর হলো 24। দেখো দুইটার ভর সংখ্যা কিন্তু সমান, কিন্তু সোডিয়ামের প্রোটন সংখ্যা হলো 11 আর ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা হলো 12। 11 আর 12 তো সমান না, তার মানে প্রোটন সংখ্যা সমান না কিন্তু ভর সংখ্যা সমান। তোমরা এটাতে মনে রাখবা, হ্যাঁ, যে বার থেকে ভর মানে ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলি আইসোবার। আর এটা হলো আইসোটোন। এবং নতে কি হয়? নিউট্রন। তার মানে যেসব পরমাণু নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা সমান না, তাদেরকে আমরা বলি আইসোটোন। এখানে একটু খেয়াল করো, এই এ আর এ হলো আর্গন, কে দিয়ে আমরা বোঝাই পটাশিয়াম, সি এ তে ক্যালসিয়াম, সালফার প্রকাশ করি এস দিয়ে, আর ক্লোরিন প্রকাশ করি সিএল দিয়ে। এখন দেখো আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 আর ভর সংখ্যা হলো 38, তাহলে নিউট্রন কত? এই দুটার বিয়োগফল, বিয়োগ করে দেখবা আসে 20। আচ্ছা, তাহলে এখানে আর্গনের নিউট্রন সংখ্যা হলো 20, পটাশিয়াম পারমাণবিক সংখ্যা হলো 19 আর ভর সংখ্যা 39, পার্থক্য 20, তার মানে এখানেও 20টা নিউট্রন আছে, এখানেও 20টা নিউট্রন আছে, সালফারের মধ্যেও 20টা নিউট্রন আছে, ক্লোরিনের মধ্যেও 20টা নিউট্রন আছে। দেখো সবগুলার নিউট্রন সংখ্যা সমান, কিন্তু দেখো এগুলার একটারও প্রোটন সংখ্যা সমান না। তার মানে যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু পরমাণুর সংখ্যা সমান না, তাদেরকে আমরা বলি আইসোটোন। তাহলে এটা মনে রাখবা যে লাস্টে ন আছে, ন থেকে নিউট্রন, তাহলে নিউট্রন তোমার নিউট্রন সংখ্যা সমান। তাহলে এই তিনটা যদি আমি আরেকবার একটু রিপিট করি, যে আইসোটোপ হলো যেটা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, আইসোবার, হ্যাঁ, বা ভর, ভর থেকে যেগুলার ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলি আইসোবার। আইসোটোন ন থেকে হলো নিউট্রন, তার মানে যেসব পরমাণু নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলি আইসোটোন। ক্লিয়ার? এখন আসো পরমাণুর ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো একটু আগে বলছিলাম যে পরমাণুর ভিতরে কি থাকে? পরমাণুর ভিতরে মাঝখানে একটা অংশ থাকে যেটাকে আমরা বলি নিউক্লিয়াস। এই যে এটা নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন। আর বলছিলাম যে ইলেকট্রনগুলো কি করে? সূর্যের চারপাশে গ্রহগুলো যেরকম ঘুরে, নিউট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। তো মিস্টার বোর সে একটা মডেল দিছে যে কিভাবে আসলে এই ইলেকট্রনগুলো থাকে, তারা কি মন মতো থাকে নাকি কোনো নির্দিষ্ট জায়গায় থাকে। সে এইভাবে একটা মডেল দ্বারা করাইছে যেখানে সে ধারণা দিচ্ছে যে পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলো কিভাবে থাকে। তো উনি যেটা বলেন যে পরমাণুর ভিতরে কিছু নির্দিষ্ট কক্ষপথ আছে, কক্ষপথ মানে নির্দিষ্ট জায়গা আছে। এই যে এগুলা, হ্যাঁ, নির্দিষ্ট কক্ষপথ, যেমন পৃথিবীর একটা কক্ষপথ আছে, মঙ্গলের একটা কক্ষপথ আছে, গ্রহগুলো কিন্তু সেই কক্ষপথ জুড়ে ঘুরে, বিভিন্ন দিকে চলে যায় না। সিমিলার উনি যেটা বলেন যে পরমাণুর মধ্যে এরকম নির্দিষ্ট কিছু কক্ষপথ আছে, এই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলা ঘুরতে থাকে। তো এরকম 4টা কক্ষপথের কথা বলা হয়েছে। একটাকে আমরা বলি কে শেল, এই যে কে, হ্যাঁ, যেটা 1 নাম্বার কক্ষপথ, এরপরে 2 নাম্বার কক্ষপথ, এরপরে 3 নাম্বার, 4 নাম্বার, যেগুলোকে আমরা কে এল এম এন দিয়ে প্রকাশ করি। এগুলা এইসব নির্দিষ্ট কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলা কি ঘুরতে থাকে। আচ্ছা, তো এই যে ইলেকট্রনগুলা যে থাকে এই বিভিন্ন কক্ষপথের মধ্যে, এইগুলাকে আমরা প্রকাশ করি, হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস দিয়ে এগুলাকে আমরা প্রকাশ করি। আচ্ছা,
এখন আমরা একটু দেখি এই ইলেকট্রন বিন্যাসটা আমাদের আসলে বেসিকটা ক্লিয়ার করার জন্য একটু জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি এটাকে একটা এক্সাম্পল হিসেবে একটু দেখাই। আচ্ছা, মনে করো যে আমি মনে করো একটা বিল্ডিং, ঠিক আছে, এই বিল্ডিংটা 4 তলা, এই বিল্ডিংটা হলো 4 তলা। হ্যাঁ, 4 তলা। আচ্ছা, এবং 4 তলার মধ্যে নিচতলায় একটা রুম, দোতলায় 2টা রুম, 3 তলায় আছে 3টা রুম এবং 4 তলায় আছে 4টা রুম। আচ্ছা, এই রুমগুলার নাম আছে। নাম কি? এইটা হলো এস রুম, মানে আমাদের বাসা বাড়িতে যেরকম থাকে না, যে ড্রয়িং রুম থাকে, বেডরুম থাকে, বিভিন্ন রুমের নাম থাকে, তো এরকম এই বিল্ডিং এর বিভিন্ন রুমেরও এক একটা নাম আছে। দোতলার রুমগুলো হলো এস রুম আর হলো পি রুম। এইখানেও 3 তলায় হলো এস, পি এবং ডি রুম, আর 4 তলায় হলো এস, পি, ডি এবং এফ রুম। এই 4 রকমের রুম আছে এবং এই রুমগুলোর ক্যাপাসিটি এক এক রকম। যেমন এস, এগুলো ছোট ছোট রুম, হ্যাঁ, এগুলোতে বেশি মানুষ থাকতে পারে না। এস রুমে সর্বোচ্চ 2জন মানুষ থাকতে পারে। আর পি জাতীয় যে রুমগুলা, এগুলো আরেকটু বড়, এখানে থাকতে পারে 6 জন করে। ডি রুমগুলা এটা আরেকটু বড়, এখানে 10 জন করে মানুষ থাকতে পারে। আর এফ রুম হলো সবচেয়ে লাক্সারিয়াস রুম, এই রুমগুলাতে থাকতে পারে 14 জন, বড় রুম অনেক। হ্যাঁ, ক্যাপাসিটি। ওকে, তাহলে এটা হলো একতলা, এটা হলো 1, এটা 2 তলা, এটা 3 তলা আর এটা হলো 4 তলা। এই 4টা দিয়ে আমরা আসলে এই যে ইলেকট্রনের যে শক্তি স্তরগুলো, এটা তো মাঝখানে নিউক্লিয়াস, এটা হলো প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর আর এইটা হলো চতুর্থ শক্তি স্তর। এই 4টা শক্তি স্তরকে আমরা এই 1 2 3 4 4টা তলা দিয়ে প্রকাশ করলাম। তাহলে বলছিলাম যে প্রথম শক্তি স্তরের নাম কি? প্রথম শক্তি স্তরের নাম হলো কে, দ্বিতীয় শক্তি স্তরের নাম ছিল এল, তৃতীয় শক্তি স্তরের নাম ছিল এম এবং চতুর্থ শক্তি স্তরের নাম ছিল এন, কে এল এম এন, এই 4টা শক্তি স্তর। আচ্ছা, তাহলে এখন আমরা ইলেকট্রন বিন্যাস আসলে কিভাবে করি এটা একটু আমরা দেখি। মনে করো হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা 1, তার মানে যতগুলা প্রোটন আছে ততগুলা ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন কয়টা আছে? একটা। দেখেন এই ইলেকট্রনটা আসলো, এসে তো নিচতলাতেই ঢুকবে, তাই না? এসে নিচতলায় ঢুকলো। এই রুমে ক্যাপাসিটি কতজন? 2 জন, কিন্তু ঢুকছে কয়জন? একজন ঢুকছে। তো এটার আমরা লিখি S1, মানে একজন ঢুকছে। একজন তো এখানে থাকতে পারবে। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হলো 1s1, যে নিচতলায়, একতলায় এস রুমে একটা ইলেকট্রন আছে। ওকে, আচ্ছা, এখন আরেকটু বড়তে যাই। হ্যাঁ, মনে করো যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2, তার মানে কয়টা ইলেকট্রন আছে? 2টা। এই 2টা কি করবে? আইসা নিচতলায় ঢুকবে। নিচতলায় এস রুমে কয়জন থাকতে পারে? 2 জন। তাহলে 2 জন থাকলো, কোনো সমস্যা নেই তো, 2 জন তো থাকতে পারবে। তাহলে কি হবে? নিচতলার এস নাম্বার রুমে এই 2টা ইলেকট্রন থাকবে। এটা হলো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2। এখন আসো লিথিয়াম। হ্যাঁ, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3, তার মানে ইলেকট্রন কয়টা আছে? 3টা। তাহলে আসলো, নিচতলায় আসলো, আইসা এস রুমে 2 জন থাকা শুরু করলো। এস রুমে তো আর থাকতে পারবে না, তাহলে আরেকজন কই যাবে? সে দোতলায় উঠে যাবে। সে দোতলায় উঠলো, দোতলায় উঠে সে এই এস রুমে আরেকটা ইলেকট্রন থাকা শুরু করলো। তাহলে ঘটনা যেটা ঘটলো কি হলো? একতলার এস রুমে কয়জন আছে? 2 জন, আর দোতলার এস রুমে আছে 1 জন। এটা হলো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে আমি যদি আরেকটা মৌল নিই, ক্লোরিনের হলো 17, তাহলে তার 17টা ইলেকট্রন আছে। তাহলে কি হবে? 1s2, 1 নম্বর রুমে 2 জন, এরপরে দোতলায় উঠলো 2s রুমে 2 জন, এরপরে 2p রুমে 6 জন। কয়টা হয়েছে? 8 আর 10। এরপরে দোতলায় তো জায়গা নাই, সে উঠে যাবে 3 তলায়, উঠলো 3s2, 2টা উঠছে, কত হয়েছে? 6 2 8 আর 2 10, আর এখানে হলো 12, আরো আছে 5টা। তাহলে বাকিগুলা এই 3p রুমে বাকি 5 জন থাকা শুরু করলো। হয়ে গেল, এটা হলো আমার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করি। আমি যদি একটু সামারি করি, যে আমার 4টা কক্ষপথ আছে। 1 নাম্বার কক্ষপথের নাম হলো কে, 2 নাম্বার কক্ষপথের নাম হলো
L, 3 নাম্বার কক্ষপথের নাম হলো M এবং 4 নাম্বার কক্ষপথের নাম হলো N কক্ষপথ। তাহলে এই আর বললাম যে আমরা যদি একটা ঘরের সাথে তুলনা করি, এইটা একটা ঘর, বিল্ডিং এ 4টা ফ্লোর আছে, 4টা ফ্লোর, নিচতলায় একটা রুম, দোতলায় 2টা রুম, 3 তলায় আছে 3টা রুম, আর 4 তলায় আছে 4টা রুম। এগুলোর আমরা নাম দিলাম এস রুম, পি রুম, সরি এস, এটা পি, এটা এস পি, এটা ডি, এটা এস পি ডি এবং এফ রুম। এখন এখানে ক্যাপাসিটি গুলো আমরা কিন্তু বলে দিছি যে এস এর ক্যাপাসিটি 2, পি এর ক্যাপাসিটি 6, ডি এর ক্যাপাসিটি 10 এবং এফ এর ক্যাপাসিটি কত 14। আচ্ছা তাহলে আমার বলো তো একতলায় সর্বোচ্চ কতগুলো থাকতে পারবে? 2টা, তাই না? দোতলায় 2 আর 6 8টা, 3 তলায় কয়টা? 2 আর 6 8, 8 আর 10 18টা, আর 4 তলায় কয়টা থাকতে পারবে টোটাল? 2 আর 6 8, 8 আর 10 18, 18 আর 14 কত হয়? 32। তাহলে 4 তলায় থাকতে পারবে 32টা। এটারে বের করার আরেকটা সহজ ফর্মুলা আছে, সেটা হইলো প্রত্যেকটা শক্তি স্তরের, এই যে শক্তি স্তর যেগুলা কে এল এম এন, এগুলোর আমরা শক্তি স্তর বলতেছি, এই শক্তি স্তরগুলার ধারণ ক্ষমতা হইলো 2n²। তাহলে দেখো এখানে n এর ভ্যালু, এটা হলো n এর ভ্যালু, হ্যাঁ n এর ভ্যালু, তাহলে n এর ভ্যালু 1 হলে কত হবে? 2 মিলছে এটার সাথে। দেখো এই যে 1 নাম্বার শক্তি স্তর বা একতলায় আছে 2টা, আর এখানে যদি 2 বসাও, 2² মানে 4, 4 দুগুণে 8, তার মানে দেখো দোতলায় আমার কয়টা আছে? 8টা। 3 তলায় 2 × 3², তাহলে 3² এ 9 × 2 18, তাহলে এই যে এখানে 3 তলায় 18টা, আর 4 তলায় কয়টা? 2 × 4², 16 দুগুণে 32টা। এই যে আমাদের 4 তলায় 32টা ইলেকট্রন থাকতে পারবে। ক্লিয়ার জিনিসটা যে আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারি। এখন আসলে পর্যায় সারণী, বলছিলাম যে পর্যায় সারণী যেখানে আমরা আমাদের বিজ্ঞানীরা মৌলগুলোকে সাজিয়ে রাখছে। তো এই পর্যায় সারণী আবিষ্কার হলো দিমিত্রি মেন্ডেলিভ। তবে উনি যেটা করেছিল, সে পারমাণবিক ভর অনুসারে সে তার মৌলগুলোকে সে ডিস্ট্রিবিউট করছিল। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর 1.01, সেইটারে আগে রাখছে, এরপর হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এরকম মৌলগুলোকে সে পারমাণবিক ভর আকারে সাজিয়ে রাখছিল। পরবর্তীতে আধুনিক পর্যায় সারণী, যেটা বর্তমানে যে পর্যায় সারণীটা আমরা ব্যবহার করি, এইটার ভিত্তি হলো পারমাণবিক সংখ্যা। একটু আগে আমি বলছি যে আমাদের বর্তমান যে পর্যায় সারণী, সেখানে মৌলগুলাকে পারমাণবিক সংখ্যা আকারে বিজ্ঞানীরা সাজিয়ে রাখছে। তো এই পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এটার 7টা পর্যায় এবং 18টা গ্রুপ আছে। এই দেখো, একটা পর্যায়, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এই 7টা পর্যায় আছে। এই দিক থেকে যদি কোনো, এগুলাকে আমরা বলি গ্রুপ, হ্যাঁ এগুলা গ্রুপ। এরকম টোটাল 18টা গ্রুপ আছে। তার মানে এই হরাইজন্টালি হলো পর্যায় এবং লম্বালম্বি হলো গ্রুপ। 7টা পর্যায় এবং 18টা গ্রুপ আছে। এবং বাম দিক থেকে তুমি ডান দিকে যাও, মনে করো এটা একটা মৌল, তুমি যদি ডান দিকে যাও, ডান দিকে, তো ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পাবে, মানে এটার থেকে তুমি যত ডান দিকে যাবা পরমাণুর সাইজ গুলা কমতে থাকবে। আবার উপর থেকে যদি তুমি নিচের দিকে আসো, উপর থেকে নিচের দিকে আসলেও পরমাণুর আকার গুলা কি হবে? বৃদ্ধি পাবে। তার মানে ডান দিকে গেলে হ্রাস পায়, আর নিচের দিকে আসলে পরমাণুর সাইজ বৃদ্ধি পায়। পর্যায় সারণীটা যে এখানে সাজানো হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র যে পারমাণবিক সংখ্যা দিয়ে সাজাচ্ছে ব্যাপারটা এরকম না। যেমন এখানে 1, 2টা এখানে না লিখে ডিরেক্ট এখানে কেন চলে গেল, আবার 4-এর পরে 5 এইখানে না হয়ে কেন 5 এখানে চলে গেল, এটা একটা ব্যাপার। যে পারমাণবিক সংখ্যা আকারে তো সাজাইছে বুঝছি, তাহলে এর মাঝখানে এত গ্যাপ কেন? এগুলা তো আবার ঠিক আছে, 20, 21, 22, এগুলার আবার এই সমস্যা কেন? আসলে এটা শুধুমাত্র পারমাণবিক সংখ্যা দিয়ে সাজানো হয়েছে ব্যাপারটা এরকম না। পারমাণবিক সংখ্যাটা ভিত্তি, এটার উপর ভিত্তি করে সাজানো হয়েছে। বাকি এখানে আরো কিছু ক্রাইটেরিয়া ফলো করা হয়েছে। যেমন আমরা যে গ্রুপ আর পর্যায়ের কথা বললাম, তো প্রত্যেকটা গ্রুপ, যেমন এটা 1 নাম্বার গ্রুপ, এই 1 নাম্বার গ্রুপে যে মৌলগুলো আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই এই মৌলগুলার ধর্ম বা বৈশিষ্ট্য একরকম। আচ্ছা, এই আবার মনে করি এই গ্রুপের মধ্যে যে মৌলগুলো আছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, এই মৌলগুলার বৈশিষ্ট্য আবার একরকম। আবার এই যে লাস্টের যেটা, এই যে এই গ্রুপে যে মৌলগুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, এই গ্রুপগুলার ধর্ম একরকম। হ্যাঁ, এই জন্য এই গ্রুপগুলা সম্পর্কে আমাদের জানতে হবে, যে এই গ্রুপগুলার মধ্যে যে মৌলগুলা আছে এক একটা গ্রুপে, তাদের বৈশিষ্ট্যগুলো কিরকম বা তাদেরকে কি বলে, এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে।
দেখো প্রথমে আসো গ্রুপ 1। গ্রুপ 1 এ যে মৌলগুলো আছে লিথিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এই যে মৌলগুলো আছে এই মৌলগুলোর বৈশিষ্ট্যগুলো একরকম, একই রকম এগুলা। এটা মনে রাখার জন্য তোমরা এটা ইউজ করতে পারো যে হালি নাকে রুবি ছেঁচে ফেলেছে। হাতে হাইড্রোজেন, লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, আরবি রুবিতে আরবি রুবিডিয়াম, ছেঁচে সিএস, হ্যাঁ এটা হলো সিজিয়াম, আর ফেলেছে এফআর ফ্রান্সিয়াম। তাই হালি নাকে রুবি ছেঁচে ফেলেছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর হলো ফ্রান্সিয়াম। এরপর আসো গ্রুপ 2। গ্রুপ 2 এটা মনে রাখতে পারো বাদলের মনের কল্পনায় শুধু গভীর রাজত্ব। তাহলে বাদলের এটা হলো বিই, হ্যাঁ বাদল। বিইতে হলো বেরিলিয়াম মনের এমজি, ম্যাগনেসিয়াম কল্পনায় সিএ, ক্যালসিয়াম শুধু এসআর। এসআর হলো স্ট্রনসিয়াম, ববি বিএ, এটা হলো বেরিয়াম, আর রাজত্ব হলো আর এ রেডিয়াম। তাহলে কি বাদলের মনের কল্পনায় শুধু ববি রাজত্ব, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর হলো রুবিডিয়াম। এরপর আসো গ্রুপ 3। গ্রুপ 3 হলো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম আর হলো নিওনিয়াম। এটারে মনে রাখতে পারো এইভাবে। সরি, এটা হলো গ্রুপ 13। ওকে, বোন, এলো গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, নেদারল্যান্ড। তাহলে বোনতে বোরন, এলোতে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম আর হলো নিওনিয়াম। আচ্ছা, এখন কথা হলো সবগুলো কি মনে রাখতে হবে কিনা। আসলে গ্রুপগুলো তোমরা সবগুলো মনে রাখতে পারলে তো বেটার, না হলে শুধুমাত্র প্রথম 2টা বা 3টা, যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এরকম 2টা বা 3টা নাম মনে রাখলেই হবে। 14 নম্বর গ্রুপ কি দেখো, কাল সিলেটে গিয়াসউদ্দিন সোনা পাবে, কিন্তু সেই সোনাটা কি সোনা? ফলস সোনা। তাহলে কাল সি, এটাতে কার্বন, সিলেটে এসআই সিলিকন, গিয়াসউদ্দিন থেকে জিই গ্যালিয়াম, সরি জার্মেনিয়াম, সোনা এসএন, এসএন দিয়ে আমরা বুঝি টিন, হ্যাঁ টিন, পাবে পিবি, এটা হলো লেড, হ্যাঁ এটা হলো লেড। আচ্ছা ফলস এটা দরকার নেই, এটা আরো নিচের মৌল, ওটা দরকার নেই আমাদের। এরপরে 15 নম্বর, 15 নম্বরটা তোমরা 15 নম্বরে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর হলো বিসমাথ। এটা মনে রাখতে পারো, নাগপুরা এসে সাবা, বিস্ময় মোর, এই নাগে এন নাইট্রোজেন, পুরাতে ফসফরাস পি, এসে আর্সেনিক, সাবা এটা হলো এসবি, হ্যাঁ এসবি তে বুঝাই আমরা অ্যান্টিমনি, আর বিস্ময়ে এটা হলো বিআই বিসমাথ। ওকে, এরপর 16 নম্বরের জন্য তোমরা এটা মনে রাখতে পারো, অহংকার, স্বার্থপরতা সর্বদা টানে পশ্চাতে লাস্টে। অহংকারের ওতে হইলো অক্সিজেন, স্বার্থপরতা এসে সালফার, সর্বদা সেলেনিয়াম, এরপরে টানে টেলুরিয়াম, আর পশ্চাতে হইলো পলোনিয়াম। তো তোমরা এই যে প্রথম দিকে 2-3টা অক্সিজেন, সালফার এই পর্যন্ত মনে রাখলেই হবে, হ্যাঁ। গ্রুপ 16। এরপর হলো গ্রুপ 17। গ্রুপ 17তে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন। এটা মনে রাখতে পারো যে ফরিদার ক্লোন ভেড়া ইডিয়েট। তাহলে এফ এ ফ্লোরিন, ক্লোরিন, ভেড়াতে হলো ব্রোমিন, ইডিয়েটে আয়োডিন, আর এতে অ্যাস্টাটাইন। ওকে, তো এইভাবে তোমরা গ্রুপগুলো কিন্তু মনে রাখতে হবে। 18 নম্বর গ্রুপ হেনা আর করিম যাবে রমনা। তো এই হেতে হলো হিলিয়াম, ওকে হিলিয়াম, এইচ হিলিয়াম, নাতে নিয়ন, আরতে আর্গন, করিমে হলো ক্রিপ্টন, যাবে জেনন, আর রমনাতে হলো রেডন। মনে এইভাবে তোমরা মনে রাখতো, হেনা আর করিম যাবে রমনা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আচ্ছা, এই যে বলছিলাম যে একটা গ্রুপের ধাতুগুলার বৈশিষ্ট্যের মধ্যে মিল থাকে, যেমন এই 1 নাম্বার গ্রুপের যে মৌলগুলা, এই মৌলগুলো হলো ক্ষার ধাতু। ক্ষার ধাতু কি? যেসব ধাতু পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার ক্রিয়েট করে, এগুলার আমরা ক্ষার ধাতু বলি। তো গ্রুপ 1 এর যে মৌলগুলা, এই মৌলগুলা হলো ক্ষার ধাতু। এই জন্য বলছিলাম যে আমাদের গ্রুপগুলা মনে রাখতে হবে। এরপর আছে মৃত ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু কি জিনিস? মৃৎ ক্ষার হলো যেসব ধাতু মৃত্তিকায় পাওয়া যায়, মানে মাটিতে পাওয়া যায়, এগুলো যেহেতু ক্ষার ধাতু, ক্ষার ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে এগুলা পানির সাথে বিক্রিয়া করে। আর পর্যায় সারণীর 2A এই গ্রুপে অবস্থান করে, 2A বা 2 নাম্বার গ্রুপে। এই যে দেখো, এটা ছিল 1 নাম্বার গ্রুপ, এই যে 1 নাম্বার গ্রুপ, এর পরের গ্রুপটাই হলো 2 নাম্বার গ্রুপ। এরপর আছে অভিজাত ধাতু, হ্যাঁ যেসব ধাতু অভিজাত, অভিজাত বলতে আমরা কি বুঝি? বড় লোক, তাই না, কম সক্রিয় এগুলা।
এবং অভিজাত ধাতু হলো যেমন মনে করো গোল্ড, প্লাটিনাম, মানে দামি যেগুলা, এগুলাকে আমরা বলি অভিজাত ধাতু। এরপর আছে মুদ্রা ধাতু, যেসব ধাতুগুলা মুদ্রা বানানোর জন্য ব্যবহৃত হয়, যেমন কপার, সিলভার, হ্যাঁ, এই ধরনের ধাতুগুলাকে আমরা বলি মুদ্রা ধাতু। এগুলা 11 নম্বর গ্রুপে অবস্থান করে পর্যায় সারণী। আর এরপরে আছে কিছু রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় ধাতু। এগুলা এই যে নিচের দিকের, হ্যাঁ, এই যে হলুদ রং করা যে মৌলগুলো আছে, এই যেখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, যেগুলার পারমাণবিক সংখ্যা অনেক বেশি, 84 থেকে শুরু হয়েছে, এই ধাতুগুলাকে আমরা বলি তেজস্ক্রিয় ধাতু। এরপর আছে উজ্জ্বল ধাতু, মানে যে ধাতুগুলা খাইলে মানুষ উজ্জ্বল হয়ে যায়, না এগুলা না, মানে যে ধাতুগুলা আসলে দেখতে উজ্জ্বল, তাই না? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম তো আমরা সবাই মানে খুব পরিচিত জিনিস, দেখো না, চকচক করে, এই জন্য এই ধাতুগুলোকে আমরা বলি উজ্জ্বল ধাতু, যে ধাতুগুলা চকচক করে বা উজ্জ্বল। আর কিছু আছে যেগুলো ভারী ধাতু, যেমন লেড, কপার, মার্কারি, আর্সেনিক, এগুলো হলো ভারী ধাতু, ওজন বেশি এগুলা। এবং সবচেয়ে ভারী তরল হলো মার্কারি বা পারদ, যেটা আমরা থার্মোমিটারে ইউজ করি। এই ধাতুগুলোকে আমরা বলি ভারী ধাতু। আর আছে কিছু নরম ধাতু, হ্যাঁ, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লেড, এগুলো হলো নরম ধাতুগুলাই নরম, হ্যাঁ, অন্য ধাতু না কিন্তু এগুলো আবার। আচ্ছা, অপধাতু, যেগুলা ধাতু এবং অধাতু দুইটারই বৈশিষ্ট্য বহন করে, সেগুলাকে আমরা বলি অপধাতু। আচ্ছা, এরপরে হচ্ছে চালকোজেন, গ্রুপ 6A বা 16 নম্বর গ্রুপ, যেটা এই গ্রুপটাকে বলা হয় চালকোজেন। আচ্ছা, একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, এই যে 6A আবার 16, এই জিনিসটা আসলে কি? আচ্ছা, এটা আমি একটু দেখাই দেই। আচ্ছা দেখো, এটা দুই রকমের জিনিস, একটা হলো যেমন এটা 1, হ্যাঁ, আবার এটা 2, তাই না, এটা 3, 4, এরকম করে করে যদি আমরা আসি, তাহলে এই পর্যন্ত হবে 18। এটা একটা 1 2 3 4, তাহলে 16 কোনটা? এটা 16। আচ্ছা, আরেক ভাবে এটারে প্রকাশ করে, সেটা হলো এই যে উপরের দিকে যেগুলা, যেমন এটারে বলে 1A, হ্যাঁ, এটারে বলে 2A, এরপরে গুলা নিচে নেমে গেছে না, এগুলা আলাদা। এইটা হলো 3, এটা হলো 3A, হ্যাঁ, 3A, এটা 4A, এটা কি 5A, এটা 6A, এটা 7A, আর এটা হলো 8A, হ্যাঁ, এটা 8A। আর এই যে নিচের যেগুলা, এগুলার আমরা বলি বি দিয়ে, যেমন এটা হলো 3B, এরপরে 4B, হ্যাঁ, এরকম করে নিচের গুলো হলো বি। বোঝা গেছে? এই জন্য অনেক জায়গায় এটারে দেখবা যে 6A বলছে অথবা 16 বলছে, হ্যাঁ, এটা কনফিউজ হওয়ার কিছু নেই। ওকে, তাহলে আমরা ছিলাম এখানে চালকোজেন, হ্যাঁ, এই গ্রুপ 16 নাম্বার গ্রুপ যেটা, এটাকে আমরা বলি চালকোজেন গ্রুপ, যেখানে যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম আর হলো পোলোনিয়াম, এই মৌলগুলা আছে। আর 7 নাম্বার গ্রুপটাকে আমরা বলি হ্যালোজেন মৌল, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই গ্রুপটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ, 7 নাম্বার গ্রুপটা। এই হ্যালোজেন গ্রুপের মৌল যেগুলো আছে, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলা হাইড্রোজেনের সাথে মিলিত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, যেগুলোকে আমরা হ্যালোজেন হাইড্রোসিড বলি। এগুলো সক্রিয়তার ক্রম আছে, সবচেয়ে বেশি শক্তিশালী হলো HI বা হাইড্রোজেন আয়োডাইড, এরপরে হাইড্রোজেন ব্রোমাইড, এরপরে হাইড্রোজেন ক্লোরাইড, এবং সবচেয়ে কম শক্তিশালী হলো হাইড্রোজেন ফ্লোরাইড। এইটা ডিপেন্ড করে আসলে এই যে হ্যালোজেন যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর সাইজের উপরে। এবং আমরা জানি যে পরমাণুতে এই পর্যায় সারণীতে আমরা উপর থেকে নিচের দিকে গেলে কি হবে? পরমাণুর আকার বড় হয়, তাই না? তাহলে সবচেয়ে বড় কোনটা? আয়োডিন। যেহেতু আয়োডিনের আকার সবচেয়ে বড়, তার অ্যাসিডও সবচেয়ে বড়, এরপর ব্রোমিন, এরপর ক্লোরিন, এরপর ফ্লোরিন। এইভাবে এই হ্যালোজেন হাইড্রোসিড গুলার শক্তির ক্রম ঠিক হয়। তাহলে এটা একটু মনে রাখতে হবে, সবচেয়ে শক্তিশালী কোনটা? হাইড্রোজেন আয়োডাইড। এরপর আসো নিষ্ক্রিয় গ্যাস। এই যে সবার লাস্টের যে এটা ছিল, গ্রুপটা ছিল সবার লাস্টে, এই যে 18 নম্বর গ্রুপ যেটা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, মানে এরা হলো নিষ্ক্রিয়। বোঝা গেছে? তো এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং কক্ষ তাপমাত্রায় এরা গ্যাসীয়, এবং যেহেতু এরা নিষ্ক্রিয়, এই জন্য এদেরকে আমরা অভিজাত গ্যাস বলি, এবং এগুলাকে বিরল গ্যাসও বলা হয়। এগুলার ব্যবহার আছে, এই ব্যবহারগুলো ইম্পর্টেন্ট, কারণ অনেক সময়ই বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর ব্যবহার আসে। যেমন হিলিয়াম, হিলিয়াম হলো বেলুন এবং উড়োজাহাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, হ্যাঁ, এবং এই হিলিয়ামের উত্তোলন ক্ষমতা হাইড্রোজেনের তুলনায় প্রায় 92% বেশি,
বেলুন, ওই যে আকাশে ওড়ে যেগুলা, এই বেলুনগুলাতে হিলিয়াম ইউজ করা হয়, খুবই হালকা গ্যাস। এবং ডুবুরিদের সিলিন্ডারে 80% হিলিয়াম এবং 20% অক্সিজেন ব্যবহার করা হয়, যাতে এই ডুবুরিরা যে সিলিন্ডার ইউজ করে এটার ভার যাতে কম থাকে। এবং নিম্ন তাপমাত্রার গবেষণা কাজে, এবং যেহেতু এটা নিষ্ক্রিয় গ্যাস, এই জন্য এই নিষ্ক্রিয় গ্যাসগুলা নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টিতে কাজে লাগে। এরপর আসুন নিয়ন। নিয়ন বাতি আমরা অনেক সময় বলে থাকি, তাই না? তো আলোকসজ্জার ইলেকট্রিক বাল্বে নিয়ন ব্যবহার করা হয়। এবং কুয়াশার মধ্যে যেহেতু দেখা যায়, এই কারণে বিভিন্ন আলোক সংকেত তৈরি করার জন্য, যেমন বিমানের আলোক সংকেতে নিয়ন ব্যবহার করা হয়। এরপর আর্গন। আর্গন বৈদ্যুতিক ভালভে আর্গন থাকে। আবার রাসায়নিক বিক্রিয়ার নিষ্ক্রিয় পরিবেশ, যাতে এক বিক্রিয়া করার সময় আরেক বিক্রিয়া ঘটে না যায়, এর নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করার জন্য আর্গন ব্যবহার করা হয়। এবং তেজস্ক্রিয় পরিমাপক যন্ত্রে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্রে আর্গন ব্যবহার হয়। এরপর ক্রিপ্টন ও জেনন ইউজ করা হয় বৈদ্যুতিক গ্যাস বাল্বে, তেজস্ক্রিয় পরিমাপক যন্ত্রে, এবং ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে, ফটোগ্রাফিক যে ফ্ল্যাশ, এটাতে ক্রিপ্টন ও জেনন ব্যবহার করা হয়। আর রেডন, এটা তেজস্ক্রিয় গবেষণায় আর ক্যান্সার কোষ ধ্বংস করতে, এটা কিন্তু মনে রাখতে হবে, ক্যান্সার কোষ ধ্বংস করতে রেডন ব্যবহার করা হয়। তাহলে আমরা একটু যদি ফ্ল্যাশব্যাকে যাই, তাহলে সবচেয়ে নিষ্ক্রিয় কোনটা? সবচেয়ে নিষ্ক্রিয় কি? সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম। ডুবুরিরা কোন গ্যাস ব্যবহার করে? হিলিয়াম ব্যবহার করে, তাই না? একটু আগে দেখলাম। ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে কি ব্যবহার করা হয়? জেনন। জেনন ব্যবহার করা হয়। ক্ষারধর্মীগুলা কোন গ্রুপের? 1A বা 1 নম্বর গ্রুপে। আয়োডিন কোন ধরনের মৌল? হ্যালোজেন, তাই না? হ্যালোজেন। আবার দেখা হবে পরবর্তী টপিক নিয়ে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।